নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মুক্তি বিশ্বাস হাজির হয়ে গেছি আপনাদের গল্প পাঠ করে শোনাতে। ইতিমধ্যেই আমি আপনাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মুকুট গল্পের প্রথম পরিচ্ছেদ পাঠ করে শুনিয়েছি। আজ সেই গল্পেরই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করে শোনাচ্ছি। বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে একটি বিশেষ কথা আপনাদের বলে নিই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পকথায় মুক্তি। তাহলে বন্ধুরা, এবার শুরু করছি গল্প পাঠ। মুকুট গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ। রাজকুমার রাজধরের বয়স 19 বছর। শ্যামবর্ণ, বেটে, দেহের গঠন বলিষ্ঠ। সেকালে অন্য রাজপুত্ররা যেমন বড় বড় চুল রাখিতেন, ইহার তেমন ছিল না। ইহার সোজা সোজা মোটা চুল ছোট করিয়া ছাঁটা, ছোট ছোট চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, দাঁতগুলি কিছু বড়, গলার আওয়াজ ছেলেবেলা হইতেই কেমন কর্কশ। রাজধরের বুদ্ধি অত্যন্ত বেশি, এইরূপ সকলের বিশ্বাস। তাহার নিজের বিশ্বাসও তাই। এই বুদ্ধির বলে তিনি আপনার দুই দাদাকে অত্যন্ত হেয় জ্ঞান করিতেন। রাজধরের প্রবল প্রতাপে বাড়িশুদ্ধ সকলে অস্থির। আবশ্যক থাক না থাক একখানা তলোয়ার মাটিতে ঠুকিয়া ঠুকিয়া তিনি বাড়িময় কর্তৃত্ব করিয়া বেড়ান। রাজবাটির চাকর বাকরেরা তাহাকে রাজা বলিয়া, মহারাজা বলিয়া, হাত জোর করিয়া, সেলাম টুকিয়া, প্রণাম করিয়া কিছুতেই নিস্তার পায় না। সকল জিনিসেই তাহার হাত, সকল জিনিসই তিনি নিজে দখল করিতে চান। সে বিষয়ে তাহার চক্ষুলজ্জাটুকু পর্যন্ত নাই। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ঘোড়া তিনি রীতিমতো দখল করিয়াছিলেন। দেখিয়া যুবরাজ ঈষৎ হাসিলেন, কিন্তু কিছু বলিলেন না। আর একবার কুমার ইন্দ্রকুমারের রূপার পাত লাগানো একটা ধনুক অম্লান বদনে অধিকার করিয়াছিলেন। ইন্দ্রকুমার চটিয়া বলিলেন, দেখো, যে জিনিস লইয়াছ উহা আমি আর ফিরাইয়া লইতে চাহি না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিসে হাত দাও তবে আমি এমন করিয়া দিব যে ও হাতে আর জিনিস তুলিতে পারিবে না। কিন্তু রাজধর দাদাদের কথা বড় গ্রাহ্য করিতেন না। লোকে তাহার আচরণ দেখিয়া আড়ালে বলিত, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজার ছেলের মতো কিছুই দেখি না। কিন্তু মহারাজা অমরমাণিক্য রাজধরকে কিছু বেশি ভালোবাসিতেন। রাজধর তাহা জানিতেন। আজ পিতার কাছে গিয়া ঈশা খাঁর নামে নালিশ করিলেন। রাজা ঈশা খাঁকে ডাকাইয়া আনিলেন। বলিলেন, সেনাপতি, রাজকুমারদের এখন বয়স হইয়াছে, এখন উহাদিগকে যথোচিত সম্মান করা উচিত। মহারাজ বাল্যকালে যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করিতেন তখন মহারাজকে যে রূপ সম্মান করিতাম, রাজকুমারগণকে তাহা অপেক্ষা কম সম্মান করি না। রাজধর বলিলেন, আমার অনুরোধ, তুমি আমার নাম ধরিয়া ডাকিও না। ঈশা খাঁ বিদ্যুৎ বেগে মুখ ফিরাইয়া কহিলেন, চুপ করো বৎস, আমি তোমার পিতার সহিত কথা কহিতেছি। মহারাজ মার্জনা করিবেন, আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজ পরিবারের উপযুক্ত হয় নাই। ইহার হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হইলে মুন্সির মতো কলম চালাইতে পারিবে, আর কোনো কাজে লাগিবে না। এমন সময় চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমার সেখানে উপস্থিত হইলেন। ঈশা খাঁ
তাহাদের দিকে ফিরিয়া বলিলেন, চাহিয়া দেখুন মহারাজ, ওই তো যুবরাজ বটে, এই তো রাজপুত্র বটে। রাজা রাজধরের দিকে চাহিয়া বলিলেন, রাজধর, খাঁ সাহেব কি বলিতেছেন? তুমি অস্ত্রবিদ্যায় উহাকে সন্তুষ্ট করিতে পারো নাই? রাজধর বলিলেন, মহারাজ, আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই, তবে আমাকে পরিত্যাগ করিবেন, আমি রাজবাটি ছাড়িয়া চলিয়া যাইব। রাজা বলিলেন, আচ্ছা, আগামী সপ্তাহে পরীক্ষা হইবে। তোমাদের মধ্যে যিনি উত্তীর্ণ হইবেন, তাহাকে আমার হীরকখচিত তলোয়ার পুরস্কার দিব। বন্ধুগণ, মুকুট গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সঙ্গে থাকবেন। খুব শীঘ্রই তৃতীয় পরিচ্ছেদ নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।